আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আরশাদ ভাই, দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, এখানে আমরা দেখছি যে এই মুহূর্তে খুব বড় একটা ইস্যু, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। মানে মনে হচ্ছে যেন নির্বাচন হওয়াটা জরুরি। আবার আরেকটা জিনিস হলো, নির্বাচন না হলেই বা কি হবে। আমরা এর বিপরীত দিকে আরেকটা জিনিস দেখছি যে অনেকে বলছেন যে এই সরকারকে 5 বছর রেখে দেওয়া যায় কি। তখন আবার সেক্ষেত্রে প্রশ্ন, একটা অনির্বাচিত সরকার কোন বিবেচনায়, কোন যোগ্যতায় এতদিন থাকবে। যার বিপরীতে দিকে এই প্রশ্নটা উঠেছে, অনেকে এটাও বলছেন যে রাজনৈতিক সরকারও তো আমরা দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আবার আওয়ামী লীগ, আবার অনেক কিছু দেখেছি। এখন আবার আমরা কাকে আনবো? তো এই যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে কি হওয়া দরকার এই মুহূর্তে? আপনি কি ফিল করেন যে ইলেকশনটা জরুরি? ইলেকশন হলেই কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? অথবা যদি আমি আরো দূরে যাই, যে গণতন্ত্রই কি আমাদের শেষ আকাঙ্ক্ষা? গণতন্ত্র হলেই কি দেশের মানুষ ভালো থাকবে? এই সব মিলিয়ে আপনার উপলব্ধিটা কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই প্রসঙ্গে আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি, বেশ লম্বা পোস্ট। তো সেখানে আমি এই কথাটা বলার চেষ্টা করছিলাম যে আমরা এখন খুব জোরে সোরে ইলেকশন হওয়া দরকার। তার কারণ অনির্বাচিত সরকারের কাছে বেশি দিন দেশের ক্ষমতা থাকা উচিত নয়, সব ধরনের কথা হয়তো আমরা সবাই প্রতিদিন শুনতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেখানে যে নির্বাচন হলেই কি দেশের সমস্ত সমস্যার সমাধান রাতারাতি শেষ হয়ে মানে সমাধান হয়ে যাবে? তো আমার বক্তব্য হচ্ছে, যে পোস্টে আমি লিখেছিলাম যে নির্বাচন হলেই দেশের সমস্যার সমাধান হবে না। তার কারণ আমরা গত 53 বছরের যে কতগুলো নির্বাচন দেখেছি, সেই নির্বাচনের যে ফলাফল, তাতে মানুষের আশান্বিত হওয়ার তেমন কিছু নাই। কেমন, এটা শুরু হয়েছে সেই 1973 সালের প্রথম নির্বাচন থেকে। সেই সময় আপনার তো, আপনি মনে থাকার কথা যে আমাদের তো স্পষ্ট মনে আছে, আমি তখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম। যাই হোক, তো তখন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান ক্ষমতায়। সেই সময় তাদের তো অন্য কোনো বিপক্ষ দল বলতে যেটা, সেটা তেমন কিছু ছিল না, খালি জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ ছিল। তো অনেকেরই, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে যেহেতু আওয়ামী লীগের সারা দেশব্যাপী একটা সংগঠন, এদেরকে তারা নির্বাচনে জয়ী হয়ে আসে। কিন্তু দেখলাম কি, খুব দুঃখজনক ভাবে কতগুলো ঘটনা ঘটেছিল সেই নির্বাচনে। এটা বলা দরকার এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে তখন জাসদের নেতা ছিলেন মেজর জলিল। উনি বরিশালের একটা সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তো তখন তো আর সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যেত না, বিটিভিতে রেজাল্টটা বলতে থাকতো আর কি। তো বলছিল যে মেজর জলিল প্রায় 25,000 ভোটে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে। তিনি আওয়ামী লীগের প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর আমার নাম মনে নেই। হ্যাঁ, হঠাৎ ঘোষণা আসলো যে নির্বাচন সেখানে স্থগিত করা হয়েছে। তারপরে সন্ধ্যা 7টার দিকে আবার ওটা ঘোষণাটা চালু হলো এবং তখন তার মেজর জলিলের প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত ঘোষণা করা হলো। তো স্বাভাবিকভাবে এই মানুষের মনে প্রশ্ন জাগলো যে কি ব্যাপার, এই লোকটা 25,000 ভোটে এগিয়ে ছিল, সে হঠাৎ করে মাঝের নির্বাচনের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, ঘোষণা বন্ধ করে দিয়ে তাকে জয়ী করালো। আর একটা ঘটনা বলি, দাউদকান্দিতে তখন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী রশিদ ইঞ্জিনিয়ার। তিনি খুব পপুলার ছিলেন ওই এলাকায়। কেমন, জি। তো তাকেও সেও খুব বিপুল ভোটে জিততে ছিল, সামনে আগায় ছিল। হঠাৎ করে এরকমই একটা ঘটনা ঘটলো যে এই মানে নির্বাচন বন্ধ করে দেওয়া হলো সেখানে, যে কোনো কারণে। তখন তো আর এত কিছু সোশ্যাল মিডিয়া ছিল না, সঙ্গে সঙ্গে সেলফোন ছিল না, আমরা জানতেও পারি। তো যা হোক, সেটার পরে পরে শুনলাম যে ঢাকার থেকে হেলিকপ্টার গেছে। হেলিকপ্টার যাওয়ার পরে ওখান থেকে যত ব্যালট বাক্স ছিল সব এনে নির্বাচন কমিশনে আনছে। আনার পরে সন্ধ্যায় ঘোষণা করলো খন্দকার মোশতাক জিতেছে। এই দুটো ঘটনাতে তখন খুব পরিষ্কার হয়ে গেল যে রিগিং কথাটা, এই কথা কিন্তু আমরা আগে জানতাম না। কেমন, তো রিগিং কথাটা সূত্রপাত হলো সেই 1973-এর নির্বাচন থেকে। এবং আওয়ামী লীগ প্রায় 300 সিটের মধ্যে 290টাতে জিতল।
তো মানুষের মনে তখনই মনে হলো যে একই ধরনের নির্বাচন। হ্যাঁ, যে আমরা মানুষ তো নিজের পছন্দ মতো ভোট দিতে পারলো না। তো যা হোক, সেই যে কালচারটা শুরু হলো যে নির্বাচনের ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করা, সেটা পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে ক্ষমতাসীন দলের মানে অধীনে যে নির্বাচন হলো আমরা সেগুলাই দেখেছি। তো সেই কারণে 1990 সালের তিন জোটের যে রূপরেখা ছিল তারা বললো যে না, একটা তত্ত্বাবধায়ক সরকার। সেখানে সবাই এগ্রি করলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম যে ইলেকশনটা হলো, তার 4টা ইলেকশন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের, 1991-তে, 1996-তে, 2001 সালে আর 2008 সালে। কেমন এই নির্বাচনগুলো মোটামুটি মোটামুটি আমি বলছি না 100%, মোটামুটি মানে সুষ্ঠু বলে আমরা ধরে নিয়েছি। এবং সেখানে দেখা গেছে যে মানুষ মোটামুটি নির্ভয় ভোট দিতে পেরেছে এবং ভোটের ফলাফল মানে যাদের জেতার যোগ্য তারাই জিতেছে। যেমন বিএনপি 91 সালে, 96 সালে আওয়ামী লীগ, আবার 2001 সালে বিএনপি, তারপর 2008 সালে। তো এরকম আমরা দেখে আসলাম। তারপরে এখন বারবার করে বলা হচ্ছে যে ইলেকশন যদি মানে দলীয় সরকারের অধীনে না হয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে নির্বাচন ভালো হবে, মানুষ ভোট দিতে পারবে। এবং এখন বারবার করে একটা কথা শুনতে পাচ্ছি যে ইলেকশন সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। আমার প্রশ্নটা সেখানে যে মানুষ ভোটাধিকার ফিরে পেল, আমরা সবাই আমরা ভোট দিতে পারলাম, কিন্তু মানুষের চয়েস নাই। মানুষ সাধারণ যে ভোটার যেমন তার তো কোনো চয়েস নাই, হয় তাকে আওয়ামী লীগকে দিতে হবে অথবা তাকে বিএনপি। তো এই যে মুদ্রার, আমরা বারবারই বলছি যে মুদ্রার এপিটারও যেমন, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। সারা পৃথিবীতে আমি একটা ওই গতকালকের পোস্টেই আমি 3 বছর আগে ইংরেজিতে লিখেছিলাম ওয়াই আই নো লঙ্গার ওয়ান্ট ডেমোক্রেসি। কেমন সেখানে আমি দেখিয়েছিলাম যে ইভেন সব বড় বড় গণতান্ত্রিক দেশ যেমন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ইন্ডিয়া, যেখানে সত্যিকার অর্থে ভোট দিয়ে মানুষ ভোট দিতে পারে, তো সেখানেও আপনি দেখবেন যে সেখানেও মানে খুব কৌশল করে তারা দুটো বড় বড় দলকে রেখেছে। কেমন সাধারণ মানুষের কিন্তু কোনো চয়েস না, এই কৌশলটা কে করছে? হ্যাঁ, এই কৌশলটা কে করতেছে? ওই যারা যারা ওই যে যারা গণতন্ত্রের যারা ধারক বাহক আর কি, গণতন্ত্রের কথা যারা বলে, তারা চিন্তা করেছে যে আমাদের এই সিস্টেমকে রাখতে হলে গণতন্ত্রের কথা আমাদেরকে বারবার বলতে হবে। আর সত্যিকার অর্থে পৃথিবীতে গণতন্ত্র পৃথিবীর কোনো জায়গায় নাই। কেমন এখন আপনি বলবেন আপনি কি কথা বলছেন, এটা কি বা কি কথা বলবেন, আমি তার প্রমাণ দিচ্ছি যে কেন নাই সেটা। গণতন্ত্রের যে সংজ্ঞা, যে মানুষ মানে সাধারণ মানুষের সেখানে বিশেষ ভূমিকা থাকে। কেমন তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে তারা মানে সরকার কিভাবে চলবে তারা মানে তারা ভূমিকা রাখবে। এই আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত যে আমরা গণতন্ত্রের সংজ্ঞা বলি, গভর্নমেন্ট বাই দি পিপুল, ফর দি পিপুল, অফ দি। কেমন এখন পৃথিবীর কোন দেশে এটা আছে আমাকে আপনি আমাকে দেখেন, আমি গবেষণা করে পাইনি। কেমন প্রত্যেকটা দেশে ওই দুইটা করে বড় বড় দল। আমেরিকায় দেখেন হয় ডেমোক্রাটরা আর না হলে রিপাবলিকান। ইংল্যান্ডে দেখেন হয় কনজারভেটিভ না হলে লিবারেল। কেমন অন্যান্য দলগুলো আছে কিন্তু তাদের ভূমিকা। জার্মানিতে দেখেন হয় সোশ্যাল ডেমোক্রাট নাই ক্রিশ্চিয়ান। ইন্ডিয়াতে দেখেন হয় কংগ্রেস না হলে কংগ্রেসের বিরোধী যারা আছে এখন। তো আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট বাই দি পিপুল, অফ দি পিপুল, ফর দি পিপুল, এটা দুনিয়ার কোথায় আছে? এবং যে কারণে পৃথিবীর সব দেশেই দেখবেন সাধারণ মানুষ সাংঘাতিক ভাবে ক্ষুব্ধ। হ্যাঁ, তাদের অভিযোগের কোনো শেষ নাই। আমেরিকার দেখবেন কত রকম মুভমেন্ট হচ্ছে, মুভ অন ডট অন, অকুপাই ওয়াল স্ট্রিট, কেমন তারপরে 1%, এই সমস্ত নানান মুভমেন্ট। তারা একটা কথা বলছে যে ক্ষমতা কুক্ষিগত আছে এই দুটো দলের কাছে, এবং তাদের তাদের বাইরে তৃতীয় কোনো সব পক্ষে সেখানে এমার্জ করা সম্ভব না। আমাদের দেশেও ঠিক একই কায়দায় ওই আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির যে ইতিহাস আমরা দেখেছি গত মানে স্বাধীনতার পর থেকে, এই কারণেই দেখবেন যে এইখানে এই দেশে অস্থিরতা কোনো সময় থাকছে না, সাধারণ মানুষের বিক্ষোভের কোনো শেষ নাই। কেমন
আপনি যখন তখন মানুষ রাস্তায় নামতেছে, তার কারণটা কি? যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, কেমন সেই চাওয়া পাওয়া, যদিও প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে যে তাদের জন্য আমরা রাজনীতি করি, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি? যে শুধু তাদের তাদের পরিবারের লোকজন আর তাদের মোশায়ের কিছু লোকজন তারা ফুলে ফেপে বড় হচ্ছে, তাদের প্রচুর টাকা বাড়াচ্ছে খরচা করে, এইসব করে কিন্তু করছে এখান তারা। থেকে মুক্তির উপায় কি আসাদ ভাই? তাহলে এখান হ্যাঁ, থেকে মানে হ্যাঁ। কিভাবে আপনি তাহলে বিকল্প কি প্রস্তাব দিতে চাচ্ছেন? আচ্ছা, বিকল্প প্রস্তাব আমি কালকে লেখায় যেটা লিখেছি, যে জি আমার মনে হয় যে একটা জাতীয় সরকার, কেমন জি দেশের পরীক্ষিত, মানে সৎ, দেশপ্রেমিক দের নিয়ে, এরকম এরকম লোক আছে বাংলাদেশে, কিন্তু সঙ্গে সঙ্গে কালকের একটা লেখায় লিখেছি যে সেখানে ডক্টর ইউনূসের কোনো জায়গা নেই। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ তাকে নিয়ে। আমার খুব উচ্চাশা ছিল, আমি নিজে উনি মানে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে আমি নিজে 3টা পোস্ট লিখেছি যে তাকে 5 বছর রাখতে হবে এই সরকার। হম যেন অন্যভাবে আমরা নির্বাচন চাই না, একটা নির্বাচন চলে হয় আওয়ামী লীগ আসবে, নাহলে বিএনপি আসবে, এবং আবার সাধারণ মানুষের অবস্থা আগের অবস্থাতে ফিরে যাবে। আমরা এটা কোনোভাবেই চাই না। তো যা হোক, কেন চাই না আমি সেটা বলেছি, যে ডক্টর ইউনূস আমি দেখতে পাচ্ছি উনি আসার পরপরই কতগুলো, মানে একের পর এক যে কতগুলো তার নিজের নিজের মানে এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে কতগুলো, যেমন তার মামলা 1500 কোটি টাকার কর ফাঁকির মামলা উনি নির্বাহী আদেশে বাতিল করে দিলেন। 666 কোটি টাকার কর মওকুফ করালেন। তারপরে তার নিজের ভাইপোকে তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানালেন, কেমন, যাকে আমরা কেউ চিনতাম, যাই হোক না সেটা। তারপরে তিনি আহ আহ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নির্বাহী আদেশে সেটা করে নিতেন। তারপরে তিনি ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স নিচ্ছেন। তো আমার তো এসব দেখে থেকে আমার মনে হচ্ছে যে কি ব্যাপার, আপনি কি নিজের মানে নিজের আখের গুছাইতে আসছেন কিনা, এটা কেমন কথা? এগুলো তো এগুলো তো দেশের, আপনার যদি বিচার বিভাগের প্রতি বিন্দু মাত্র আস্থা থাকে, বা তা আপনি চান যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, তো আপনার তো উচিত ছিল যে শেখ হাসিনা বা খালেদা জিয়া যে প্রক্রিয়া তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করছে, আপনি কখনোই সেটার মধ্যে যাবেন না। আপনি বিচার বিভাগকে বা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিবেন। আমরা সবাই জানি যে শেখ হাসিনা প্রতিহিংসামূলক ইয়েতে আপনার বিরুদ্ধে মামলা করছে, তো কোর্টকে সেটা ডিসাইড করতে দেন, আপনি নিজে কেন করবেন? আমার এই যে মানুষের মনে যে নানান, এখন দেখেন উনি প্রথম প্রথম আসার পরে যে পরিমাণ জনসমর্থন ছিল, কেমন, এখন কি সেটা জি আছে? আমি তো বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলি, তো সবাই বলতেছে যে কি কি রকম ব্যাপার। আর উনি কথায় কথায় 2 দিন পর পর বিদেশ চলে যাচ্ছে। এ প্রসঙ্গে আবারও বলে রাখি, এখন উনি কাতারে আছেন, এবং ইতিমধ্যে শুনেছেন যে পোপ আহ মানে পোপ মারা গেছেন। আজকে দেখলাম যে উনি পোপের ফিনারেলে যোগদানের জন্য এখন রোমে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশের মানে অদ্ভুত, মানে আমার কাছে একটা ইয়ে লাগে যে কি ব্যাপার, মানে বাংলাদেশ কি এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে উনি না গেলে, বাংলাদেশ রিপ্রেজেন্ট না করলে ফিনারেলটা হবে না। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবে, তারপরে অন্যান্যরা যাই হোক, সেটা তাদের ক্রিশ্চিয়ান কান্ট্রি, সেটা যেতেই পারে, কিন্তু আমাদের এখানে বাধ্যবাধকতা কি, আমাদের প্রায়োরিটিটা কি? আর সবচেয়ে বড় কথা, আমি গতকাল পোস্টেও দিয়েছি যে আপনি যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন যে সরকার কিভাবে চলছে, কেমন, তো সেখানে তো আপনি বলবেন যে আপনি কতগুলো লোক সঙ্গে নিয়ে যাচ্ছেন, কত টাকা এটার পেছনে খরচ হচ্ছে, এটা তো ট্যাক্স পেয়ারের। আপনি এইভাবে ইয়ে করছেন। আর তারপরে আপনি আসার পরে প্রতিশ্রুতি দিলেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, যে আমি সেটা লিখেছিলাম যে আপনারা যারা উপদেষ্টা সহ আপনি সহ সবাই যেন তাদের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করেন। আজ পর্যন্ত আপনি সেটা করলেন। তো এটা তো মানুষের মধ্যে সন্দেহ হয় না যে আপনি কেন করবেন, এটার আপনার আপনার লুকানো না, কি আছে? এটা বুঝলাম যে আপনি ডক্টর ইউনূসের উপর আপনি আনহ্যাপি। তাহলে আপনার সেই সমাধানটা কথা বলছেন আপনি, যে এটা পরীক্ষিত লোকদের নিয়ে একটা জাতীয় সরকার করা যায় কিনা, সেটা নয় বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা হলো, সেই পরীক্ষিত লোক, যেটা পরীক্ষিত যে শব্দটা, এই পরীক্ষাটা তারা কার কাছে দেবে? কার কাছে পরীক্ষিত? না, যেমন ধরেন ডক্টর, আমি একটু আরেকটা প্রশ্ন একটু আপনাকে আরেকটু শেষ করে নিই। যেমন আপনি বললেন যে আপনি শুরুর দিকে ডক্টর ইউনূসকে নিয়ে আশাবাদী ছিলেন। কেন ছিলেন? তাহলে আপনার কাছে তখন মনে হয়েছিল যে এই লোকটা বোধহয় ভালো করবে। আপনার তখনকার পরীক্ষায় কিন্তু সে পাস করেছিল, কিন্তু এখনকার পরীক্ষায় সে ফেল করে যাচ্ছে। তাহলে আপনি এই পরীক্ষাটা কিভাবে করবেন?
আচ্ছা, পরীক্ষাটা কিভাবে করবো সেটাই, যে ওই কথাটাই আমি কিছুটা উল্লেখ করেছিলাম গতকালকের পোস্টে, জি যে জি জি প্রথমেই মানে যে সমস্ত মানে মানুষকে সিলেক্ট করা হবে জি। তাদের প্রথমেই তাদেরকে মানে তাদের সম্পত্তির হিসাবটা জনসম্মুখে মানে ওকে। সরকারে যাওয়ার আগে যেমন জনসম্মুখে প্রকাশ করতে হবে তাদের। এবং আমি দেখেন, আই এম ভেরি অ্যালার্জিক টু স্যুট অ্যান্ড টাই, মানে স্যুট টাই পরা লোক দেখলেই আমার মানে সন্দেহ হয়, বুঝলেন? প্রত্যেকটা লোককে আমার ধান্দাবাজ, বুঝলেন? এরা করে কি, বিদেশে থাকে বা ওইখানে লেখাপড়া করছে, কি না কি করছে আল্লাহ জানে। তো যাই হোক, মনে করলাম যে আর বিদেশে ইংল্যান্ড আমেরিকায় লেখাপড়া না করবে তো আপনি কোনো শিক্ষিত লোক না, যেমন আমি কোনো শিক্ষিত লোক না, যেহেতু ইংল্যান্ড আমেরিকার কোনো ডিগ্রি আমার নাই, কেমন? তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আমার কোনো লেখাপড়া নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই দেশটা চালানোর জন্য আপনি বিশ্বাস করেন মাসুদ, আপনাকে বলি, এই দেশ চালানোর জন্য যেটা দরকার, মিডিয়কর লেখাপড়ার লোকজন, কিন্তু তার থাকতে হবে অসীম দেশপ্রেম এবং সততা। এবং এই সততা, তিনটা রাইট। কম্বিনেশন হলে আমার ধারণা আমরা নিশ্চয়ই একটা ভালো ইয়ে করব। আর তার আরেকটা কথা, নির্বাচন, হ্যাঁ নির্বাচন হতে হবে, নির্বাচন ঠিক আছে, কিন্তু নির্বাচন হওয়ার পরে আপনাকে এনশিওর করতে হবে যে যারা ক্ষমতায় আসবে, কেমন, তারা প্রথমেই এসে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করবে, ফার্স্ট কাম। এবং প্রত্যেক বছর তারা সম্পত্তি ডিক্লেয়ার করবে, প্রতি বছর বছর জনসমক্ষে ওয়েবসাইটে দিয়ে দেবে যে এই আমরা ইয়ে করেছি, যাতে করে তারা কনস্ট্যান্টলি মানে মানুষের একটা নজরে থাকে, নজরদারিতে থাকে। তাহলে হয়তো এই ঘুষ দুর্নীতি এগুলো আর সরকারি কর্মচারীদের আরেকটা কথা, এটা খুব ইম্পর্টেন্ট, করাপশনের মূল জায়গা হলো সরকার, কেমন? তো সরকারে এখন দেখবেন যে সরকারে বিসিএস পরীক্ষার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এটার কারণটা একটা হতে পারে, আবার বলে যে আমরা দেশের সেবা করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাকিস্তান আবার সিএসপি দের থেকে শুরু করে এরা দেশের সেবার নাম করে নিজেদের সেবা করে, কেমন? এবং প্রত্যেকের দেখেন তাদের এই গুলশান, বনানী, বাড়িধারা, শালবনী, যত জায়গায় ঘর বাড়ি দেখবেন অধিকাংশই সব ঘর বাড়ি তাদের। আর ক্ষমতা মানেই হলো অর্থ। একটা ইউএন, চিন্তা করেন একটা গ্রামের মানে কোন একটা উপজেলার ইউএন, সে কি পরিমাণ ক্ষমতা, হ্যাঁ, তার একটা সইতে বিষয়। তো আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এই তুমি ঠিক আছে, তুমি প্রজাতন্ত্রের কর্মচারী, তুমি মানুষের সেবা করতে আসছো, ভালো কথা, কিন্তু তোমার বাবা প্রত্যেক বছর তোমার হিসাব, সম্পত্তির হিসাব, তুমি কি করেছো এটা জনসম্পত্তি। তাহলে হয়, আমি বলছি না যে তাতে 100 ভাগ দুর্নীতি কমে যাবে, কিন্তু দেখবেন আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকে অনেকটা দুর্নীতির পরিমাণ অনেক কমে। এই হচ্ছে আমার ইয়ে। জি, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ, আপনার কথা পরিষ্কার। এবং আচ্ছা, আমার, জি এ কথা আরেকটু খালি একটা কথা চেক করি। আমি কালকে বলেন। আমার যে পোস্টে শিরোনাম দিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে মেরির মা, বাবুর মা, ডালিয়ার মা, এরা জি তিনজনই আমাদের মানে বাসার বিভিন্ন রকম সাহায্য করে গ্রামের বাড়িতে এখানে। এবং মানে স্বাধীনতার আমরা আগের থেকে দেখছি যে ওই মেরির মা আমার মার জন্য কাজ করে, সে বংশ পরম্পরায়, বাবুর মাও সেই বংশ, তাদেরকে আমি যখন জিজ্ঞেস, আচ্ছা ভোট হলে তোমরা কি করবা, তোমরা কাকে ভোট দিবে, বলে আমরা ভোট দিয়ে কি করবো, আমাদের তো ওই বাসা মানুষের বাসায় কাজ করে খেতে হবে। তো দেখেন কি দুঃখজনক ব্যাপার, যে রাইট। আমি কালকে একটা হিসেব মানে এক জায়গায় দেখছিলাম একটা গবেষণায়, যে 3,40,00,000 এরকম প্রান্তিক আছে মহিলাদের, মানে জনসংখ্যা আছে গ্রামে, তাদের গ্রামের 70% বসবাস, 30% ঢাকা, কিন্তু মানুষের বাড়িতে কাজ করে, তারপরে হাতে খেতে কাজ করে এগুলো। তো আমরা কি দিনের পর দিন এদের ভাগ্য উন্নয়নের কথা বলবো আর নিজের ভাগ্য উন্নয়ন করবো, আর এরা এইভাবেই থাকবে? এটা কতদিন চলে? না, এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আসলে কি, অথবা উত্তরটা কে দেবে, অথবা উত্তরটা আমরা কোন প্রক্রিয়ায় পেতে পারবো, এটাই কিন্তু একটা, আমি মনে করি যে আরেকটা প্রশ্ন এখন। এই তো ওই যে বললাম না, না না না, এটা তো ইয়ার্ডিস্টিক ওইভাবে ঠিক হবে যে আপনি জি বলবেন যে আগামী আমরা ক্ষমতায় থাকার সময় ঢাকা শহরে বস্তিবাসীর সংখ্যা অন্তত 50 ভাগে কমিয়ে আনবো। এটা আপনাকে ওয়াদা করতে হবে। আপনি যদি এত উন্নয়ন করেন, ঢাকা শহরে প্রতিদিন 2-3 হাজার আচ্ছা লোক হবে। আরশাদ ভাই, ওয়াদা করলো, কইরা ক্ষমতায় গেল, যে ওয়াদা রাখলো না, আপনি কি করবেন? না, সেটাই তো বলছি যে ওয়াদা না রাখলে সঙ্গে সঙ্গে তাকে ওইটাও বলতে হবে যে এরকম একটা মেকানিজম আমাদেরকে ক্রিয়েট, ক্রিয়েট যে করতে তুমি হবে ওয়াদা না হ্যাঁ।
ওয়াদা না রাখো তাহলে তুমি সঙ্গে সঙ্গে তুমি সরে যাবা, তোমার সদস্যপদ বাতিল। জি, জি, আমি বুঝতে পেরেছি। আমি মনে করি যে আপনি যে কথাগুলো বললেন এটা সমাধান কিনা আমি জানি না, তবে আমি এটা মনে করি আপনার এই কথাগুলো থেকে আমাদের দর্শকরাও কিন্তু তাদের মনে এই প্রশ্নটা জাগবে যে আসলে আমরা যেভাবে নির্বাচনটা চাচ্ছি, যা করছি, আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটা কি আমাদের দেশের যে প্রত্যাশিত সমাধান তাকে দেবে? ওই যে মহিলা আপনার বাসায়, আপনার মার বাসায় কাজ করে খেত, তার মেয়েও কিন্তু আবার আপনার বাচ্চার বাসায় কাজ করে খাবে। ওই একই ব্যাপার, এদের জীবন কি এভাবেই যাবে? এর থেকে মুক্তির উপায়টা কি? আমি মনে করি এটা নিয়ে মানুষ ভাববে এবং আমরা এটা নিয়ে পরবর্তীতে সময় আরো আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ সাহেবের যে ক্ষোভ, যে প্রত্যাশা ভঙ্গের বেদনা এবং সেখান থেকে বের হওয়ার যে চিন্তা, এগুলো আশা করি আপনাদেরকে স্পর্শ করবে। ভালো থাকবেন আপনারা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।